সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু, অন্তঃসত্ত্বা স্ত্রী বললেন পিস্তল পেল কোথায়। জামায়াত এমপির নারী কেলেঙ্কারি, গাড়ি চালকের কাছে ধরা পড়ার পর গাজী নজরুলের প্রস্তাব, 5 বছর সঙ্গে থাকলে জীবন বদলে যাবে। জানাবো গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও এখনই সংকট কাটছে না। এবং সর্বশেষ জানাবো রাষ্ট্রপতিকে অভিনন্দন, সম্পর্ক আরও সুদৃঢ়ের প্রত্যাশা যুক্তরাষ্ট্রের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু, অন্তঃসত্ত্বা স্ত্রী বললেন পিস্তল পেল কোথায়। চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় হাজিপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে শাহিদ হোসেন নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার কাছে পিস্তলটি কিভাবে এলো তা তদন্ত করে দেখছে পুলিশ। শনিবার সকালে ডবলমুরিং থানার হাজিপাড়া এলাকায় ইমাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শাহিদ হাজিপাড়ার ইমাম হোসেনের বাড়ির বাসিন্দা। তার বাবা মৃত ইকবাল হোসেন এবং মা মমতাজ বেগম। তিনি আল আরাফাহা ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সংসদ সদস্য। নিহতের স্ত্রী শারমিন আক্তার বলেন, আমার স্বামী আল আরাফাহা ইসলামী ব্যাংকে চাকরি করতেন। চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বদলি করা হলে চাকরি ছেড়ে দেন। আমার স্বামীর কোনো এক ধরনের মানসিক সমস্যা ছিলেন, তবে তার কাছে পিস্তলটি কিভাবে এলো তা বুঝতে পারছি না। তিনি বলেন, আমাদের 2টি সন্তান রয়েছে এবং আমি নিজেও এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় তিনি এভাবে চলে গেলেন। কোনো কারণে এমন করলেন তা বুঝতে পারছি না। কেনই বা তিনি আত্মহত্যা করেছেন তাও বুঝতে পারছি না। আত্মহত্যায় ব্যবহৃত পিস্তলটি বৈধ নাকি অবৈধ তাও জানি না। শারমিন আক্তার বলেন, 2025 সালের ডিসেম্বর মাসে শাহিদ নিজেই আল আরাফাহা ইসলামী ব্যাংকের চাকরি থেকে পদত্যাগ করেন। সর্বশেষ তিনি ব্যাংকটির হাটহাজারী শাখায় ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। চাকরি ছাড়ার পর থেকে বেকার ছিলেন। এর আগেও শাহিদ আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তখনও মানসিক চাপে ছিলেন। পারিবারিক বিভিন্ন সমস্যা ছিল, পাশাপাশি অর্থনৈতিক চাপও ছিল। ব্যবসা করার কথা বলে তিনি বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়েছিলেন। তার ঋণও ছিল, আবার অনেকের কাছে টাকা পাওনাও ছিল। তবে মোট কত টাকা ঋণ ছিল তা আমি নিশ্চিত করে বলতে পারবো না। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশিক বলেন, সকাল 7:50 গুরুতর আহত অবস্থায় শাহিদ হোসেনকে চমেক হাসপাতালে আনা হয়। স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির ড্রয়িং রুমে তিনি নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে 28 নম্বর ওয়ার্ডে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় দুপুর 12:30টার দিকে তার মৃত্যু হয়। ডবলমুরিং থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম বলেন, পারিবারিক কলহের জেরে নিজের মাথায় অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এবং অস্ত্রটির উৎস নিয়ে তদন্ত চলছে। শাহিদ প্রায় 1 বছর আগে ব্যাংকের চাকরি ছেড়েছিলেন। এরপর মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তার কাছে পিস্তলটি কিভাবে এলো এবং অস্ত্রটির বৈধতা ছিল কিনা এসব বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। জামায়াত এমপির নারী কেলেঙ্কারি, গাড়ি চালকের কাছে ধরা পড়ার পর গাজী নজরুলের প্রস্তাব, 5 বছর সঙ্গে থাকলে জীবন বদলে যাবে। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ও জামায়াত ইসলামী থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর অনৈতিক সম্পর্কের বিষয়টি জেনে যান তার সাবেক ব্যক্তিগত সহকারী ও গাড়ি চালক ওবায়দুর রহমান। তার দাবি, এ ঘটনা জানার পর তাকে প্রলোভন দেখিয়ে গাজী নজরুল আশ্বাস দেন 5 বছর তার সঙ্গে থাকলে জীবন বদলে যাবে। ওবায়দুর রহমান গাজী নজরুল ইসলাম ব্যক্তিগত সহকারীর পাশাপাশি গাড়ি চালকের দায়িত্ব পালন করতেন। কিছুদিন আগে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা হয়। ভিডিওতে তার সঙ্গে এক তরুণীকে দেখা যায়। পরে গাজী নজরুল দাবি করেন ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। ওই তরুণীর আত্মীয় ওবায়দুর রহমান। এই ঘটনায় গাজী নজরুল অভিযোগ করেছিলেন, গত 13 জুলাই ওই তরুণীর বাবার অফিসে তাকে জিম্মি করে 1 লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন ওবায়দুর রহমান। একই সঙ্গে ভিডিওটি ওবায়দুরই ফাঁস করেছেন বলে অভিযোগ করেন তিনি। তবে সংবাদ সম্মেলনে ওবায়দুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তরুণীর সঙ্গে গাজী নজরুলের অনৈতিক সম্পর্কের বিষয়টি জানার পর তিনি এর প্রতিবাদ করেছিলেন। তখন গাজী নজরুল প্রথমে তাকে অর্থ দেওয়ার প্রস্তাব দেন। পরে ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করার পাশাপাশি গাড়ি চালকের চাকরির প্রস্তাবও দেওয়া হয়। অর্থের প্রস্তাব গ্রহণ না করলেও তরুণীর নিরাপত্তা এবং অভিযোগের প্রমাণ সংগ্রহের বিষয়টি বিবেচনা করে তিনি গাড়ি চালকের কাজ নেন বলে দাবি করেন। ওবায়দুর বলেন, গত 6 থেকে 13 জুলাই তিনি গাজী নজরুলের সঙ্গে ছিলেন। এ সময় গাজী নজরুলের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে তথ্য ও প্রমাণ সংগ্রহের চেষ্টা করেন তিনি।
সংবাদ সম্মেলনে ওবায়দুর দাবি করেন, গত 18 জুন তিনি প্রথম তরুণীর সঙ্গে গাজী নজরুলের সম্পর্কের বিষয়টি জানতে পারেন। পরদিন তরুণীর সঙ্গে কথা বললে সে সম্পর্কের কথা স্বীকার করে। পরে 20 জুন তরুণীকে সঙ্গে নিয়ে এমপি হোস্টেলে গিয়ে গাজী নজরুলের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। তখন গাজী নজরুলের সম্পর্কের বিষয়টি স্বীকার করে বলেন, দাবি করেন ওবায়দুর। ওবায়দুরের ভাষ্য, ওই সময় গাজী নজরুল তরুণীর মাধ্যমে তাকে টাকা দেওয়ার প্রস্তাব দেন, পাশাপাশি তাকে ব্যক্তিগত সহকারী ও গাড়ি চালক হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার কথাও বলা হয়। তবে তিনি টাকা নেননি বলে জানান। তিনি আরও দাবি করেন, গত 22 জুন মেট্রো রেলের পল্লবী স্টেশনের একটি কফি শপে এবং 9 জুলাই মিরপুর 12 এলাকায় একটি প্রশিক্ষক কেন্দ্রের গাজী নজরুল ওই তরুণীকে আপত্তিকর অবস্থায় দেখেছেন। এসব ঘটনায় সিসিটিভি ফুটেজ রয়েছে বলেও দাবি করেন তিনি। ওবায়দুর বলেন, 13 জুলাই মগবাজারে একটি রেস্ট হাউসে গাজী নজরুল ও ওই তরুণীর অবস্থানের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করেন তিনি। পরে ওই রাতে তরুণীকে নিয়ে ঢাকার বাইরে চলে যান। পরদিন ঢাকায় ফেরার পথে গাজী নজরুলের সঙ্গে যোগাযোগ করলে তার কথা মতো খিলক্ষেত এলাকায় তরুণীর বাবা ও আমিনুর নামের এক ব্যক্তির সঙ্গে তাদের দেখা হয়। ওবায়দুরের দাবি, ওই রাতে বাসায় ফেরার পর তরুণীর বাবা ও আমিনুর তার উপর হামলা চালান এবং তাকে গলা টিপে হত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় রাত 12:38 তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসা নেন। ওই ঘটনার পর গত 21 জুলাই পল্লবী থানায় কয়েকজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন বলে জানান ওবায়দুর। তার দাবি, পরে মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হলেও পরে আদালত তাদের জামিন দেন। এর মধ্যে গত 2 আগস্ট ওবায়দুর বিরুদ্ধে নারী অপহরণ, নারী পাচার ও মুক্তিপণ আদায়ের অভিযোগে তার বোন এবং ওই তরুণীর মা বাদী হয়ে মামলা করেন। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্তাধীন। গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও এখনই সংকট কাটছে না। গ্যাস সরবরাহ শুরু করেছে এক্সিলারেট এনার্জির FSRU। 3 দিন বন্ধ থাকার পর শনিবার দুপুর 1টায় পুনরায় সরবরাহ শুরু করেছে বলে নিশ্চিত করেছেন পেট্রোবাংলা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শোয়েব। তিনি বার্তা24.com-কে বলেছেন, শনিবার দুপুর 100 মিলিয়ন নিয়ে গ্যাস সরবরাহ শুরু করেছে। ধীরে ধীরে সরবরাহ বাড়বে। পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, স্বাভাবিক সময়ে দৈনিক প্রায় 2700 মিলিয়ন ঘনফুটের মতো গ্যাস সরবরাহ দেওয়া হতো। এক মাসের তুলনায় কিছুটা বেড়ে শনিবার 2307 মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে। এর মধ্যে দেশীয় অস্ত্র থেকে 1621 মিলিয়ন এবং আমদানি থেকে 680 মিলিয়ন ঘনফুট। বিদ্যুৎকে অগ্রাধিকার দিতে গিয়ে শিল্পসহ অন্যান্য খাতে সংকট বেড়েছে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড এর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা24.com-কে বলেছেন, FSRU চালু হলেও এখনই পূর্ণমাত্রায় গ্যাস সরবরাহ শুরু করা যাচ্ছে না। 27 আগস্টের শিডিউল একটি কার্গো দেশে আসছে না, সে কারণে অল্প মাত্রায় সরবরাহ করা হবে পরবর্তী কার্গো না আসা পর্যন্ত। আশা করছি 30 আগস্টের দিকে গ্যাস সরবরাহ পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। গত 21 জুলাই একটি FSRU অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে কম বেশি 2100 মিলিয়ন ঘনফুট সরবরাহ হচ্ছিল। এতে করে সারা দেশে ভয়াবহ গ্যাস সংকট দেখা দেয়। 6 আগস্ট আংশিক সরবরাহ শুরু করলে কিছুটা উন্নতি হচ্ছিল, কিন্তু 13 আগস্ট থেকে এলএনজির অভাবে সংকট বেড়ে যায়। সর্বশেষ 19 আগস্ট এলএনজি সংকট বন্ধ হয়ে গেছে এক্সিলারেট এনার্জির FSRU। টেন্ডার প্রক্রিয়ার বাইরে সরাসরি ক্রয়